যারা মনে করেন যে ৭১ মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে, না, তারা স্বভাবতই এমন একটা ইডিওলজি তাদের মধ্যে কাজ করে যে ইডিওলজিকে আমাদের অবশ্যই মোকাবেলা করতে। আপনি খালি পাশ্চাত্যের ইতিহাস পড়বো আর আমার কোনো ইতিহাস নেই। এই মক্কা জয় তো ফরাসি বিপ্লবের চেয়ে অনেক অগ্রসর। একাত্তরটা আমার কাছে নন নেগোসিয়েবল। ৭১-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ শুরু হলো এখন। মুক্তি মানে তো গঠন করা, যেই গঠনটা, যে গঠনতন্ত্র আমাকে স্বাধীন ব্যক্তি আকাশে স্বীকৃতি দেবে এবং আমার মর্যাদা প্রতিষ্ঠা করবে। তাহলে মুক্তিটা এখন শুরু হয়েছে। আর ৭১ আমি স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা অস্বীকার করতে কোনো যুক্তি নেই, এটা তো আমার ইতিহাসের অংশ, ঠিক আছে না? সেই ইতিহাসটাকে আমাকে আওয়ামী বান শুনলে হবে না, আমাকে আমার মতো করে রিরাইট করতে হবে যে বাংলাদেশের জনগণের আলোকে, ঠিক আছে? ফলে যারা মনে করেন যে ৭১ মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে, না, তারা স্বভাবতই এমন একটা ইডিওলজি তাদের মধ্যে কাজ করে যে ইডিওলজিকে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। আমার লেখাতে পরিষ্কার, আমি বারবারই বলছি, মুক্তিযুদ্ধ না স্বাধীনতা যুদ্ধ ৭১-এর, এটা নেগোসিয়েবল না। এটা নিয়ে কারোর সঙ্গে দর কষাকষির কোনো সুযোগ নেই। তফাৎটা হচ্ছে আমরা ৭২-এ রাষ্ট্রটা গঠন করতে পারিনি। দেশ পেয়েছি কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি। রাষ্ট্র গঠন করতে পারার সুযোগটা এখন এসছে, এটা আমরা করব। তার মানে কি ৭১-কে মিথ্যা হয়ে যাবে? তাহলে ৭১ মিথ্যার রাষ্ট্র গঠন করবে কীভাবে? কোথায় দাঁড়াবে রাষ্ট্রটা? কোন ভূখণ্ডের উপর, কোন দেশে, কাদের রাষ্ট্র? ফলে যারা এগুলো বলে, এই যে বিভাজনগুলো তৈরি করে, এরা তো আসলে সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানের তাৎপর্য যেমন বুঝে না, তেমনি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যে তাৎপর্য এটা বুঝে না। সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের দাবি কী ছিল? ৩টে দাবি ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রে কায়েম করতে হবে এখন, এটার দ্বারাই তো আমি গণতন্ত্র প্রণয়ন করবো। তাহলে ৭১টা আসবে আবার, ৭২-এর যে ঘোষণা বা ৭১-এর যে 10ই এপ্রিলের যে ঘোষণা, এটা তো আমার আসবে রাষ্ট্র গঠনের সময়। তখন তো আওয়ামী লীগ বলতে পারবে, দেখো আমি তো এপ্রিলে যুদ্ধ যখন চলে তখন এপ্রিলে আমি সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের কথা বলেছি, আমাদেরকে তো মানতে হবে সে অবদান। হ্যাঁ বলেছে, অবশ্যই তো থাকবে, এটা আমাদের গঠনতন্ত্র, থাকবে না কেন? এটাও তো অবদান আমাদের। কিন্তু আওয়ামী লীগের তো স্বীকার করতে হবে যে এর পরে তোমরা যে সংবিধান চাপিয়ে দিয়েছ ধর্মনিরপেক্ষতার নামে, সমাজতন্ত্রের নামে, বাঙালি জাতীয়বাদের নামে, এই তিনটাই ফ্যাসিবাদ ছিল। ফ্যাসিবাদের এই ব্যাপারটা করে রাষ্ট্রকে তোমরা এই জায়গায় নিয়ে গেছো, না এখানে তোমাদের সঙ্গে আমরা মানব না। আমরা কোনোদিন বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা চায়, এটা সে দাবি করে নেই, আওয়ামী লীগও চায়নি, আওয়ামী লীগের 6 দফার মধ্যেও নেই। কিন্তু রাষ্ট্র, আমরা একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেখানে ধর্ম এবং রাজনীতির একটা ফারাক আমরা পাশ্চাত্যের গ্রিক খ্রিস্টীয় ঐতিহ্য থেকে আমরা গ্রহণ করেছি। বিশ্বে আমরা সবার সঙ্গে একত্রে থাকার জন্য এটা আমরা ক্রিটিক্যালি, আমরা বলি না, আমরা ক্রিটিক্যাল সাপোর্ট, এরপর যে আমাদের একটা ক্রিটিক্যাল সাপোর্ট থাকতেই পারে। আমরা মনে করি যে আমরা বিশ্ব সভায় যুক্ত থাকতে চাই, কিন্তু সেই যুক্ত থাকাটা এটা হবে না যে আমাকে ইসলাম ত্যাগ করতে হবে, যে ইসলাম মানে আমি মৌলবাদী হয়ে গেছি, অ্যাজ ইফ ইসলামের মধ্যে কোনো ইতিবাচক কিছু নেই, কোরআনের মধ্যে কোনো এমন কোনো বক্তব্য নাই যেটা অনেক অগ্রসর, যেটা ফরাসি বিপ্লবের চেয়েও অগ্রসর, ঠিক আছে না? কোরআন অনুসারে, আমি যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝে দিচ্ছি, কোরআনে কিন্তু মানুষ মানে কিন্তু খলিফা, আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠিয়েছেন, মানে তার যে গুণাবলী সম্পন্ন, আল্লাহর প্রতিনিধি হিসাবে ইহলোকে ভূমিকা রাখবার যে গুণাবলী দরকার, সেই গুণাবলী মানুষ অর্জন করতে পারে। এই জন্য মানুষ ফেরেশতাদের চেয়ে উন্নত, বিকশিত, এটা তো কোরআন বলেছে। তার তুলনায় যদি আপনি গ্রিক খ্রিস্টীয় ফিলোসফি দিকে তাকান, তারা কি বলছে? তারা বলছে মানুষ মানে পাপী, আদি পাপী, এবং মানুষের পাপ মোচন হবে যদি সে যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র আকারে গ্রহণ করে। তো ইসলাম তো এগুলো কিছু বলেন। তাহলে আপনি কি বলবেন যে আমি ইসলাম ছেড়ে দেবো? কারণ ইসলাম তো ইতিমধ্যে রেভলিউশনারি প্রস্তাবনা আছে। ইসলামের প্রস্তাবনা মাছ মোর রেডিক্যাল। এই রেডিক্যাল প্রস্তাবনা ইভেন ফরাসি বিপ্লবের চেয়ে বেশি।
ফরাসি বিপ্লবে আপনি কি বলেছেন? মানুষের অধিকার চাইছেন, নাগরিক অধিকার চেয়েছেন। কিন্তু এখানে বলা হচ্ছে মানুষ শুধুমাত্র নাগরিক আর মানবিক অধিকার এতটুকু পেলে হবে না, সে যে খলিফা তার মধ্যে যে একটা দিব্য মহিমা দিয়েছে ইসলাম, এই দিব্য মহিমাকে স্বীকার করতে হবে। তাহলে আপনি কি, আমি ইসলাম বাদ দেবো কোন দুঃখে? ইসলাম তো আমাকে শক্তি দেয়। আজকে আপনি যদি ইসলামের দিকে তাকান, আপনি কি দেখবেন? আপনি দেখছেন যে রসুল করিম তিনি মক্কা জয় করেছেন, মদিনা না, মক্কা জয় করেছেন। এই মক্কা জয় তো ফরাসি বিপ্লবের চেয়ে অনেক অগ্রসর। আপনি খালি পাশ্চাত্যের ইতিহাস পড়বো, আর আমার কোনো ইতিহাস নেই। এই মক্কা জয়ের মধ্য দিয়ে তিনি কী করেছেন? তিনি রক্ত, বর্ণ, গোত্র, গোষ্ঠী, ভূখণ্ডবাদ, জাতিবাদ, এই সমস্ত কিছুকে নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন যে সারা বিশ্ব একটা বাগানের মতন, সেখানে বিভিন্ন জাতি তাদের বৈশিষ্ট্য নিয়ে, তাদের স্বাতন্ত্র্য নিয়ে থাকবে, এবং আল্লাহ বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন যাতে আমরা পরস্পরকে চিনতে পারি, বুঝতে পারি। এটাকে ইসলামে বলা হয় উম্মা। মুসলিম উম্মা বলে কোনো উম্মা নেই। দের ইজ অলওয়েজ একটা বিশ্ব সমাজের ধারণা আছে। মুসলিম উম্মাটা পরবর্তীকালে এটা নেতিবাচক আকারে আমাদের ট্র্যাডিশনের মধ্যে গড়ে উঠেছে। এটার সঙ্গে আমাদের ক্রিটিক দরকার, এটাকে আমাদের বোঝা দরকার হিস্টোরিক্যালি কেন ঘটনাটা ঘটেছে। তো তাহলে দেখা যাচ্ছে আমি একটা স্বাধীন বাংলাদেশ পেলে এবং সত্যিকারে যদি বাংলাদেশকে শক্তিশালী জায়গায় আমি নিতে পারি, তাহলে ফিলোসফিক্যালি আমি এই একটা ক্রিটিক করতে পারি আমার ওন রিলিজিয়নের, আমার ট্র্যাডিশনের, পাশাপাশি সনাতন ধর্মেরও করতে পারি। কারণ একত্ববাদ তো মুসলমানদের একচেটিয়ে না, বেদের মধ্যে একত্ববাদ আছে। রামমোহন একত্ববাদী ছিলেন, রবীন্দ্রনাথও একত্ববাদী ছিলেন, ঠিক আছে? তারাও তো পৌত্তলিকতার বিরোধী ছিলেন, তারা তো নিরাকার উপাসনা বলছেন। এবং রবীন্দ্রনাথ শুধু তাই না, রবীন্দ্রনাথ তো আপনার কি পারস্য ইরানি জব্বা ঘুরে বেড়াতেন। উনি তো 90% মুসলমানই ছিলেন। উনি কবিতা পড়লে আপনি দেখবেন যে তিনি যাকে তুমি তুমি বলতেছেন, তার যদি ওটাকে উনি রুমির ভাষায় ব্যবহার করতেন, একটু আরবি ফার্সি, তো উনি তো রুমি হয়ে যেতেন। পার্থক্য করে তিনি বাংলা ভাষায় কথা বলেছেন, সংস্কৃত ভাষায় কথা বলেছেন, ঈশ্বরকে ঈশ্বর বলেছেন, প্রভু বলেছেন, এই তফাৎ। তাহলে আমাদেরকে ওই মর্মের জায়গাতে যেতে হবে। এই মর্মের জায়গাটা যখনই আমরা সন্ধান করি এবং আমরা একত্র করতে চেষ্টা করি জনগোষ্ঠীকে, একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যখন তাদেরকে আমরা আবার তৈরি করবার চেষ্টা করি, এটাকেই বলা হয় গঠন। এটা শুধু আইন না, এটা সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, ইতিহাস, স্মৃতি সমস্ত কিছু মিলে গঠন। ফলে বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার একটা সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। এই সুযোগ কিছুতেই আমাদের উপেক্ষা করা উচিত না।
বিএনপি বলে যে নির্বাচিত সরকার লাগবে, তো বিএনপিকে আমি বারবার বলেছি এই সরকার তো নির্বাচিত, আমাদের দরকার আছে ওটা, যাতে আমরা আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে যারা নাগরিক, যারা দেশকে ভালোবাসেন আর তাদের ক্রিমিনাল, এদেরকে আমরা আলাদা করতে পারি। আপনি মামলা দিচ্ছেন, মামলাগুলো মিথ্যা, এই মানুষগুলো টিকবে না। যে কোনো আইনজীবী যারা বলেন এগুলো জাস্ট হয়রানির জন্য দিচ্ছেন। এতগুলো আপনি মন্ত্রণালয়, একই জনের কাছে বিভিন্ন মন্ত্রণালয়, এরা কি এতগুলো মন্ত্রণালয় চালাবার জন্য যোগ্য? প্রথমত হলো জনগণের যে অ্যান্টি ফ্যাসিস্ট সেন্টিমেন্ট, এটা তো এসে গেছে। আমি যেটা চাইছি এখন সেটা হলো এই জনগণের এই ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট শক্তি বিরোধী তার যে মনের চিন্তা, তার যে অভিপ্রায়, এটাকে জারি রাখা, এটা আমার দায় এখন। বাংলাদেশের বুদ্ধিজীবী হিসেবে এটাই আমার কাজ এখন। পাশাপাশি অন্যদের সঙ্গে নেগোশিয়েট করা, কারণ আমি তো একমাত্র ব্যক্তি নই যে আমার কথা শুনতে হবে। ফলে যারা বলছেন, ধরুন আজকে হাবিবুল আওয়াল সাহেব গণঅভ্যুত্থান বলতে কুদেতা বুঝেন, উনি লেখা পড়বেন, আমি লিখেছি ফেসবুকে, উনি গণঅভ্যুত্থান কুদেতা বুঝেন। কিন্তু গণঅভ্যুত্থান মানে হলো এটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ, খুব সিম্পল ব্যাপার, এটা সামষ্টিক অভিপ্রায়। বিএনপি বলে যে নির্বাচিত সরকার লাগবে, তো বিএনপিকে আমি বারবার বলেছি এই সরকার তো নির্বাচিত, কারণ আপনি যখন ভোটাভুটিতে নির্বাচন করবেন, আপনি মেজরিটির ভোটে নির্বাচন করবেন, আর এই সরকার নির্বাচিত সমস্ত জনগণের দ্বারা, তার চেয়ে তো হায়ার অথরিটি এই সরকারের। তো আপনি ইত্যাদি বলে তো হলবে না যে এরা অনির্বাচিত সরকার। এগুলো কিন্তু ফ্যাসিস্টরা বলে, যেহেতু তারা মনে করে নির্বাচন মানে গণতন্ত্র, নির্বাচন মানে গণতন্ত্র না। এটা তো আমি বারবার বলছি, নির্বাচন হ্যাজ নাথিং টু ডু উইথ ডেমোক্রেসি। ডেমোক্রেসি ফার্স্ট অ্যান্ড সবার আগে সেটা হচ্ছে তার জনগণের অভিপ্রায়ের উপর সে দাঁড়ায়। উই দ্য পিপল অফ বাংলাদেশ বলে, উই দ্য পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ লেটস ইউরোপ আর ইউএসএ আর ইউকে। তাহলে আমরা এমন একটা গঠনতন্ত্র চাই যেখানে আমরা বলতে পারি উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের জনগণ, এই যে আমরা বলছি আমরা, এই জনগণ কিন্তু ফ্যাসিস্ট শক্তি বিরোধী। জনগণে কিন্তু কোনো বিমূর্ত ধারণা না, মানে সকলে জনগণের অন্তর্গত না, কারণ জনগণ লড়াই করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফলে যারা ফ্যাসিস্ট চিন্তা চেতনা ধারণ করে তারা কিন্তু জনগণ না। এখন তাদেরকে যদি আমরা আবার জনগণের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, তার জন্য আমাদের ভিন্ন প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়াকে নেলসন ম্যান্ডেলা বলেছেন ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, রিকনসিলিয়েশন। আমরা রিকনসিলিয়েশন বলতে পারি রিকনসিলিয়েশন আর রিকনস্ট্রাকশন কাউন্সিল বানাতে পারি একটা, আমাদের দরকার আছে ওটা, যাতে আমরা আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে যারা নাগরিক, যারা দেশকে ভালোবাসেন আর তাদের ক্রিমিনাল, এদেরকে আমরা আলাদা করতে পারি। আমরা ডেফিনেটলি আমরা চাই না কোনো আওয়ামী লীগ যারা দেশের নাগরিক তিনি শুধু আওয়ামী লীগ হওয়ার কারণে তিনি এখন হয়রানির শিকার হন। তাহলে রিকনসিলিয়েশন আমাদের অবশ্যই লাগবে। সেই রিকনসিলিয়েশন প্রসেস তো আমাদের প্রথম দিনই করা উচিত ছিল। প্রথম দিনই যদি করতাম, তৎক্ষণাৎ কিন্তু আজকে এই যে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে লোকে বলতেছে বিএনপির কর্মী, আমি জানি না সত্যকে মিথ্যা, আপনার সাংবিধান বলবেন যে তারা বিভিন্ন পদ দখল করছে, তারা তালিকা দিচ্ছে না, তো তালিকা তো হিটলার দিত, এরা ফ্যাসিস্ট এগুলো করে। আমি কেন তালিকা দেবো? সরকার আছে, সরকার বলবে। আমি বড়জোর সরকারের কাছে যেতে পারি, আপনি মামলা দিচ্ছেন, মামলাগুলো মিথ্যা, এই মানুষগুলো টিকবে না। যে কোনো আইনজীবী যারা বলেন এগুলো জাস্ট হয়রানির জন্য দিচ্ছেন। অথচ দেখেন আমি আয়নাঘর কোথায় এখনও জানি না, আয়নাঘরের কারোর সঙ্গে কারা জড়িত আমি জানছি না, জানি কিন্তু ধরতে পারছি না। আমরা নাম জানি কিন্তু আমি ধরতে পারছি না। কেন ধরতে পারবেন না? আপনি তো গণঅভ্যুত্থান করেছেন। তাহলে এই যে আপনি একটা তামাশা করছেন জনগণের সঙ্গে, এটা করে তো এই সরকার টিকতে পারবে না। কারণ জনগণ তো কদিন পরেই বুঝবে যে আপনার এতগুলো আপনি মন্ত্রণালয়, একই জনের কাছে বিভিন্ন মন্ত্রণালয়, এরা কি এতগুলো মন্ত্রণালয় চালাবার জন্য যোগ্য? বাংলাদেশে আর কেউ নাই। আপনি যদি মন্ত্রণালয় চালানোটা এখন প্রধান মনে করেন, ধরেন এখন চালাতে হবে ভালো, তাহলে আপনি বাংলাদেশে আর কেউ নাই, একজনের কাছে 4টা 5টা করে মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। ভাই কি যুক্তি? এর যুক্তি থাকতে হবে তো। এমন লোককে আপনি দিচ্ছেন সে মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই বিষয়ে তার কোনো অভিজ্ঞতাই নেই, দে নো নাথিং অ্যাবাউট ইট। তাহলে এটা তো জনগণের সাথে আপনি তামাশা করতে পারেন না। আপনি তো এই তামাশা করতে পারেন না। আপনি ধরুন ঠিক আছে, আপনি আসিফ নজরুলকে নিয়েছেন, আসিফ নজরুল ওয়াজ এ টিচার, তিনি তো এই গণঅভ্যুত্থানে কেউ নন, তো তিনি কেন আজকে ছেলেদেরকে নিয়ে আগে দেখা করেছিলেন
এই সেনানায়কের সঙ্গে। তার কি দরকার ছিল? তার তো কোনো দরকার ছিল না। আপনি পুরো গণ অভ্যুত্থানকে আপনি নিয়ে গেছেন বঙ্গভবনে, কেন নিয়েছেন? হোয়াট ডিড ইউ ডু? তাহলে এই জবাবদিহি তো আপনাকে করতে হবে। এবং দেখা যাচ্ছে সমস্ত কিছু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা দিচ্ছেন, তারা নিয়োগ দিচ্ছেন। কেন? এটা তো গণ অভ্যুত্থান, জনগণের সঙ্গে কথা বলতে হবে। আজকে সাংবাদিকদের যদি আপনি বিএসএসে আপনি কোনো একজন ব্যক্তিকে বসাতে চান, যোগ্য ব্যক্তি তো হতে হবে নাকি? আপনি যার কোনো সাংবাদিক কোনো অভিজ্ঞতা নেই তাকে আপনি বাসাসে বসাই দেবেন, এটা কি হলো? জাস্ট বিকজ সে আপনার পছন্দের লোক। আপনি আজকে বাংলা একাডেমি বলবো বিভিন্ন জায়গাতে আপনি বসাতে পারেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একদিন ভিসিকে দিচ্ছেন, খুব ভালো কথা। তো তিনি একটা বিশেষ দলের হলেই তাকে বসা দিতে হবে। আমি বলছি না তো, আমি তার বিরোধিতা বলছি না, বাট এটা জবাবদিহি করতে তো হবে আপনাকে। আগে তো জবাবদিহিতে ছিল না, বাট ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট। হাউ ডিড ইউ ডিসাইড দিস? আপনি কিসের ভিত্তিতে তাকে সিদ্ধান্ত নিতে? ট্রান্সপারেন্ট হন। আরও 10 জনের কথা বলেন, যে আরও আমার 3 জন ছিল, তার মধ্যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং তারা সকলে বলেছেন ইনি যোগ্য ব্যক্তি, ইনি ঠিক মতো হবেন। কার সঙ্গে আলোচনা করেছেন? এবং তিনি আবার বলছেন আমাকে লিয়াজো কমিটি নির্বাচন করে। আরে লিয়াজো কমিটি জনগণ না, আমি দেখতে পেয়েছেন? ভয়ঙ্কর ব্যাপার। লিয়াজো কমিটির জনগণ না, লিয়াজো কমিটির ছাত্রদের লিয়াজো কমিটি আছে, তারা একটা নাম দিতেই পারে, তাদের নাম দেওয়ার অধিকার আছে। কিন্তু লিয়াজো কমিটির কথা শুনতে হবে আপনাকে, এটা কি বলছে? লিয়াজো, এটা তো গণ অভ্যুত্থান। লিয়াজো কমিটির কন্ট্রিবিউশন এই গণ অভ্যুত্থানকে মোবিলাইজ করার ছাত্ররা সেই মুহূর্তে তারা এই কাজটা করেছে। কিন্তু ছাত্রদের তো একটা পর্যায়ে বুঝতে হবে যে তাদেরকেও সমাজের অন্যান্য জায়গার ক্ষেত্রে যারা অভিজ্ঞ, যারা বোঝে, তাদের সঙ্গে পরামর্শ করার ব্যাপার আছে। এটা তো ছাত্রদের রাষ্ট্র চালাতে যাচ্ছি না আমরা এখানে, আমরা ছাত্রদের অভিপ্রায়টা বাস্তবায়িত করতে যাচ্ছি। এই ডিফারেন্স আমাদেরকে করতে হবে। আপনি একটা তরুণ ছাত্রকে আমাদের সঙ্গে বসিয়ে দিয়েছেন, ঘাঘু ঘাঘু আমলা, ঠিক আছে? ও যতই সৎ হোক, ও যতই ডেডিকেটেড হোক, আমাদের কারচুপি বুঝবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন দেখেন জনপ্রশাসন, অ্যাডমিনরা শেখ হাসিনার প্রধান হাতিয়ার, ঠিক আছে? অ্যাডমিনরা কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আপনি কি মনে করেন ওরা এই অ্যাডমিনকে জাস্ট 2-1টা ছেলে নিয়ন্ত্রণ করতে পারবে, ডিল করতে পারবে? এটা তো ঠিক না। তাহলে আমাদের উচিত হবে, এটা আমি ছাত্রদেরকে বলবো, যে তোমাদের উচিত হবে, আমি এটা বলবো না যে তোমাদের পড়ে যাও, নো, ইউ রিমেন ভিজিলেন্ট, যাতে তোমাদের অভিপ্রায়টা সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা কেউ না করে। কিন্তু ইতিমধ্যে তো ঘটে গেছে, তোমাদের অভিপ্রায়ের সঙ্গে তো বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। যখন তোমরা চুপ্পুর কাছে শপথ নিয়েছো, কেন তোমরা প্রতিবাদ করো নি? কেন তোমরা প্রতিবাদ করো নি? তাহলে এটার দায়িত্ব ছাত্রদেরকে নিতে হবে। ছাত্রদের বলে না আমরা জানি না, আমাদেরকে এটা হয়েছে না, এটা হবে না। কারণ আমাদের মতো যে দুর্মুখরা আছে না, তো আমরা তো তোমাদেরকে ছাড়বো না, আমাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ আমরা জনগণের পক্ষে কথা বলছি। তো সেই জন্য আমি বলি যে আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে, অপরের প্রতি আমাদের সম্মান থাকতে হবে, অপরের কথা শুনতে হবে। আমি যতটুকু আমার সীমা, যতটুকু আমার অবদান করার, ততটুকু অবদান দিতে হবে। আমি একজন বুদ্ধিজীবী, আরও যারা চিন্তা করতে সক্ষম, আমি আইন আমার মতো করে বুঝি, বিকজ আমার পলিটিক্যাল আমি আইন পড়ি, ঠিক আছে? হয়তো আমার চেয়ে ভালো একজন আইনজীবী থাকতে পারেন, ঠিক আছে না? অনেকে বলছে ফরাদ ভাই আপনি একটা সংবিধান বাতিল করে দেবেন, এটা কি ঠিক? আমরা তো একটা সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে। আমি হ্যাঁ, তাতে মানতে রাজি আছি। তার সাংবিধানিক ধারাবাহিকতা মানে উপায়টা খুব সহজ। সংবিধানই আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। সংবিধান মানে কি? সেটা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। তো সংবিধানে তো আছে, তাহলে জনগণের পরম অভিব্যক্তি কী, আসলে আমরা আলোচনা করি, আর বাকিটা বাদ দিই। তাহলে তো অলরেডি আমরা একটা কী বলছি, আমরা একটা কন্টিনিউটি আমরা বলছি, অসুবিধা নাই কোনো। ফলে আমি তো নেগোশিয়েট করতে রাজি, আমার তো সমস্যা নেই যে আমি সব বলছি আমারটা ঠিক, এটা তো বলছি না। ফলে এতবার আমি পড়ার পরও আপনার সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু বলছি না যে আমাদের সামনে ভুল বলছেন। আমি কারো লেখা দেখি না, আপনারা দেখে থাকলে বলবেন আমাকে, আপনি মোর দেন হ্যাপি টু রেসপন্ড। কিন্তু সমাজে আমরা এই তর্কটাই করতে পারছি না। এটা কোনো কথা হলো এত বড় বিপ্লবের পরে? কেন ডক্টর ইউনূস, আমরা যারা আপত্তি করছি যে আমরা সিভিল সোসাইটির সঙ্গে কথা বলতে চাই, তিনি কেন আমাদের সঙ্গে কথা বলছেন না? আমি তাকে অভিযুক্ত করবো এখন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তার সোশ্যাল বিজনেস তিনি অত্যন্ত জনপ্রিয়, আমরা পছন্দ করি, তাকে ভালোবাসি। তার যে 3টা যে তিনি নীতির কথা এখন বলছেন, আমরা মনে করি ভালো, উই ক্যান লিভ উইথ ইট।
আমরা তার এই 3-0 না হয় বাংলাদেশে ইমপ্লিমেন্ট করব, কিন্তু ইউ হ্যাভ টু লিসেন টু আস। আপনি যেমন করে এটা ব্যাখ্যা করেন, আমিও তেমন করে ব্যাখ্যা করবো না, বাট ইউ টু লিসেন টু আস। ইট ইজ নট সোশ্যাল বিজনেস। State is not something that through which you are just running to implement social business. It's a far more complicated issue. ফলে এই যে একটা জটিল একটা প্রতিষ্ঠান, যার একটা লিগ্যাল ভিত্তি লাগে, যার একটা রাজনৈতিক ভিত্তি লাগে, এটাকে তো ইগনোর করলে চলবে না, কারণ তার সঙ্গে বিভিন্ন শক্তি জড়িত, তার মধ্যে নানান বিপদ জড়িত, বিভিন্ন দিক থেকে বিপদ আসছে। প্রথম দিন থেকে একটার পর একটা আপনি প্রতি বিপ্লবী চেষ্টা হচ্ছে, আমি যেটাকে বলি সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটে গেছে, চেষ্টা হচ্ছে। লাস্ট দেখেছেন আপনারা আনসারদের ঘটনাটা দেখেছেন, ছাত্ররা এসে আনসারদেরকে তাড়াতে, কেন আপনি তো কদিন আগে তো ডিজিএফের একজন প্রধানকে নিয়োজিত করেছেন, তিনি কি করেছিলেন? তিনি এত দেরিতে কি জন্য এলেন? আপনাকে এনএসআই নাই, তিনি কেন আপনাকে তথ্য দিলেন না? তো আমরা তো এটা দেখে বুঝতে পারছি সামথিং ইজ সিরিয়াসলি রং। তাহলে ডক্টর ইউনূসকে আমি বলবো, আপনি অবিলম্বে আপনার সেনানায়কদের সঙ্গে নিয়ে সিভিল সোসাইটি, শুধু আমি না, সিভিল সোসাইটি যারা আপনাকে সহায়তা করছে, স্ট্রেংথেন করছে, সহায়তা করতে চায়, তাদের সঙ্গে আপনি অবিলম্বে কথা বলুন, কারণ সময় খুব দ্রুত বেগে চলে যাচ্ছে এবং এটার জন্য আমরা সকলে কিন্তু আগামী দিনে অনেক চরম মূল্য দিতে হবে।